এই 9 মাস কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি বলেই এখন পর্যন্ত ভালো আছে। আজকে আমাদের যে সমাবেশ সেটা বিশেষ করে তরুণদেরকে নিয়ে, তরুণের চোখে বাংলাদেশ, অর্থাৎ তরুণরা কেমনভাবে চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে, কি ভাবছে, কেমন করে বাংলাদেশ সাজাতে চায়। তো সেই স্বপ্নটাকে সামনে রেখেই আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আজকের এই সমাবেশ রেখেছেন, তরুণদেরকে মূল্যায়ন করে, তরুণদের কথা শোনার জন্য, তরুণদের ভাষা বোঝার জন্য। আমি বিশ্বাস করি যেই তরুণরা জুলাই আন্দোলন সফল করেছে, তরুণদের ইতিহাস কিন্তু আমাদের দীর্ঘ বছরের। আমরা যদি মুক্তিযুদ্ধের দিকে তাকাই, আমরা যদি 52-এর ভাষা আন্দোলনের দিকে তাকাই, গণ অভ্যুত্থানের দিকে তাকাই এবং স্বৈরাচার পতনের দিকে তাকাই, যে কয়টা স্বৈরাচার পতন আন্দোলন হয়েছে সেটা কিন্তু তরুণ ছাত্রদের নেতৃত্বে হয়েছে। তো তিনি বিশ্বাস করেন আমরা যদি তরুণদের ভাবনাগুলোকে, স্বপ্নগুলোকে কাজে লাগাতে পারি, তাদের মতো করে বাংলাদেশ গড়ার মতো করে কোনো পরিকল্পনা নেই, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। আজকে পুরো বাংলাদেশ থেকে অনেক লোক এসেছেন, বিশাল সমাবেশ, 15 লক্ষ হওয়ার কথা ছিল। আমার বিশ্বাস এটা তার চেয়েও বেশি ছাড়িয়ে গেছে। আর প্রত্যেকটা মানুষ চায় তার ভোটাধিকার। বিগত সময়ে আমরা ভোট দিতে পারিনি, এই যে তরুণদের একটা বিশাল অংশ কিন্তু এবার নতুন ভোটার হবে। তারাও চায় তাদের ভোটটা যোগ্য ব্যক্তিকে দিয়ে তার নেতা নির্বাচন করবে। আমরা আসলে প্রহসনের যেই কয়টা নির্বাচন ছিল সেইগুলো দেখেছি এবং আমরা তখন বয়কট করেছি, কারণ নির্বাচনের পরিবেশ ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার মতো অবস্থা ছিল না। এবং যেই প্রক্রিয়ায় 2-3 বার প্রধানমন্ত্রী হয়েছেন পুরোটাই সাজানো ছিল এবং এটা প্রহসনের ছিল। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ চলুক। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, একটা দেশ যখন ক্রান্তিকালে থাকে তখন সংকটকালীন অবস্থা উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন পড়ে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। তার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে দিয়ে সেখান থেকে বিদায় নেবে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই বর্তমান সরকার, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে যত শীঘ্রই সম্ভব আপনারা নির্বাচনের রোডম্যাপ দেন। আজকে নির্বাচন দিব বললেই তো কালকে নির্বাচন হয়ে যাবে না। নির্বাচনের রোডম্যাপের কথা বললে এটার সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় চলে আসে, অর্থাৎ দৃশ্যমান কিছু আমরা দেখতে চাই যে আসলেই নির্বাচনের প্রক্রিয়া চলছে। প্রথমত আমরা সেটি চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানে অনেক তরুণ ভোটাররা আছে, আমরা চাই তরুণরা তাদের নেতা নির্বাচন করুক, সে যেই হোক। কিন্তু কষ্ট লাগে যখন দেখি যে সকল দলের নিবন্ধন নাই, সেই সব দল যখন বলে যে নির্বাচন হবে না, আরও 5 বছর থাকবে, তখন খারাপ লাগে। 5 বছর ইউনূস সরকার থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাচনের মাধ্যমে থাকুক। উনি যদি কোনো দল করে, উনি যদি প্রধানমন্ত্রী হতে চায়, মোস্ট ওয়েলকাম, আমরা মানা করছি না। এর আগেও কিন্তু উনি দল গঠন করতে চেয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে থেকে না, তিনি দল গঠন করে নির্বাচন করে প্রধানমন্ত্রী থাকুক, আমাদের আপত্তি নাই। বিএনপি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে না, এটা একেবারে মিথ্যে কথা হচ্ছে। এই 9 মাস কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি বলেই এখন পর্যন্ত ভালো আছে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার তার রাষ্ট্র পরিচালনা করতে পারছে। আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলন ছাড়াই এই সরকার দ্রুত নির্বাচন দিবে এবং আমরা আমাদের ভোট দিতে পারবো এবং আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারবো। আমি বুঝতে পারিনি। জনগণ আপনারা তাকিয়ে দেখেন এনসিপির প্রোগ্রামে কেমন লোকবল হয়, আর বিএনপির প্রোগ্রামে আপনারা তাকিয়ে দেখেন পুরো ঢাকা আমার ধারণা যেটা ব্লক হয়ে গেছে। তো জনগণ আসলে কি চায় এটা পল্টন ময়দানের দিকে এক ঝলক দেখলেই বোঝা যায়। আর মিডিয়ার মাধ্যমে যদি রাতের বেলা দেখাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি নিজেও একজন সংবাদকর্মী, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন জনগণ আসলে কি দেখতে চায়। জনগণকে আমরা আসলে যা দেখাতে চাই জনগণ আসলে তাই দেখতে চায়। আমি বলবো বাংলাদেশে নির্বাচনটা খুব বেশি জরুরি। প্রত্যেকটা জনগণ কিন্তু 5 তারিখ নির্বাচনে না গিয়ে, অর্থাৎ ভোট বয়কট করে বিগত সরকারে অপমান করেছিল। এই জনগণই কিন্তু রাজপথে এসেছে, তারা চায় ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবে। এত ভয় কিসের? যেই নেতা হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, হোক না। 9 মাস ওনারা একটা চেয়ার পেয়ে উপদেষ্টা হয়ে চেয়ারে এমনভাবে আটকে গেছে, এই তাপ থেকে আর সরতে চাচ্ছে না। নেতা হোক, আমাদের আপত্তি নাই, আসেন
ভোটের মাঠে নির্বাচিত হয়ে আসেন, প্রতিনিধিত্ব করেন। আমরাও চাই তরুণরা বাংলাদেশ চালাবে। সেই তরুণদের মধ্যে যদি এই উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ আসে, এই এনসিপি থেকে কেউ আসে, আমরা তো এখানে দ্বিমত করছি না, কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আসতে হবে। আপনি ক্ষমতা ভোগ করার জন্য, লোটপাট করার জন্য, এককভাবে ভোগ করার জন্য নির্বাচন থেকে জনগণকে ভোট থেকে দূরে রাখবেন, সেটা হতে পারে না। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, এবং সেটা তার গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ পর্যন্ত ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত না হয়, ততক্ষণ পর্যন্ত সেই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। আমি চাই আমার বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার বারবার না বলুক গণতান্ত্রিক রাষ্ট্র, এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্ব যেই করতে চায় করুক, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে তাকে আসতে হবে। এখন আমাকে একটা বিষয় বলতে হবে, তথ্য প্রযুক্তিটা পুরোটা নিয়ন্ত্রণে কার? আপনি দেখেন, দেশ স্বাধীন হওয়ার পর, অর্থাৎ আমি জুলাই আন্দোলনের কথা বলছি, জুলাই আন্দোলনে যখন একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পরে প্রথম দিন থেকে শুরু হয়েছে বিএনপিকে নিয়ে নেগেটিভ যত প্রচারণা। তথ্য প্রযুক্তি সেক্টরটা চালাচ্ছে কে? আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা জামাত শিবির, তাই কিনা? এখন যাদের আমরা কিছুদিন আগে দেখলাম যে হান্নান মাসুদ আমাদের ছাত্রদলের নেত্রীর উপরে হামলা করেছিল, সেই ভিডিওটা এখন আমাদের সামনে এসেছে, তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। একটা নারী নেত্রীর উপরে যারা হামলা করেছে, তারা এখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্ব করার সাহস কিভাবে করে? ঠিক একইভাবে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা বিভিন্নভাবে যে অপপ্রচার চালাচ্ছে, সেটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখনও সব কিছু তাদের নিয়ন্ত্রণে। এখনও আমাদের এখান থেকে যদি আমরা কোনো বক্তব্য দেই, কোনো প্রচারণা চালাই, এইটাকে বারবার করে আপনার ধরেন কেউ রিপোর্ট করে, কিংবা যে কোনোভাবে সেটার আগের মতো যেভাবে হাসিনা নিয়ন্ত্রণ করতো, যেভাবে হাসিনার সময় গেলে পলক নিয়ন্ত্রণ করত, আমাদের ফেসবুক ফলোয়ারগুলো কমিয়ে দেওয়া হতো, রিচ কমিয়ে দেওয়া হতো, ঠিক একই কায়দায় এখনও কিন্তু এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাটা এরাই নিয়ন্ত্রণ করছে। একটা নিউজ স্প্রেড হয় কিভাবে? এত বড় দল, তারেক রহমান একটা কথা বলার সাথে সাথে আমরা কিন্তু সেটাকে রিসিভ করি, কিন্তু সেইটা ফেসবুকে কোথায় আমাকে বলতে পারেন? তখন হাসিনা নিয়ন্ত্রণ করত, হাসিনার দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসররা এখন এই এনসিপি বিভিন্ন নামে তারাই এই কাজগুলো করছে। ফেসবুকে বিএনপির জনপ্রিয়তা কখনোই কমছে না। যদি কমতো, রাজপথ তার জবাব দিত। রাজপথ কিন্তু সেই কথা বলছে না। বিভিন্ন জেলায় জেলায় যে আমাদের নেতারা প্রোগ্রাম করছেন, সেখানে কিন্তু আমরা এরকম চিত্র দেখছি না যে তাদেরকে অসম্মান করে, অপমান করে তারা করছে, এরকম কিন্তু আমাদের নজরে পড়ছে না। তারপরেও যদি আপনাদের মনে হয় এরকম কিছু প্রমাণ দেন, আমরা দেখি, ভুল থাকতে সংশোধন করে আমার জনপ্রিয় দলকে আবারও জনপ্রিয়তার দিকে হাঁটাবো। কিন্তু আমি তো দেখছি এখনও জনপ্রিয়তার শীর্ষে, তাহলে আমার তো এই নিয়ে চিন্তা করার কিছু নাই। তথ্য প্রযুক্তিটা নিয়ন্ত্রণ যারা করছে, আমাদের এখন লাগাম টেনে ধরার সময় এসছে। আমরা আসলে অনেক পিছিয়ে এই জায়গাটায়। এখনও কেন আমরা খোঁজ নিতে পারছি না যে পুরো সেক্টরে কে বা কারা নিয়ন্ত্রণ করছে, কে বা কারা চালাচ্ছে, এই নিউজগুলো কে বা কারা কীভাবে স্প্রেড করছে, এবং এটাকে কিভাবে থামানো যায়। যারা অরাজকতা সৃষ্টি করে তাদেরকে থামানো দরকার, প্রয়োজনে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার।